পারমিতার ভাবনায় ছেদ পড়ল নম্রতার ডাকে। দিদি, এখন কি হবে আমার? ও তো শুনছে না তোমার কথা। আমার সন্তান তার বাবার কলঙ্কের বোঝা মাথায় নিয়ে কি পৃথিবীতে আসবে? পারমিতা এবার নম্রতার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে নম্রতাকে বলে, ড্রাইভারকে অ্যাড্রেসটা বলো আর তোমার স্বামীকে একটা কল দাও। ওদিকে রিনি ততক্ষণে এক ছুটে নিজের ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিয়ে ত্রিপাঠীজিকে কল দেয় ব্যস্ত। রিং হচ্ছে, ফের ধরতেই সে একটানা বলে গেল একটু আগে ঘটে যাওয়া ঘটনার আদ্যপান্ত। মহেশ তাকে শান্ত করতে চাইলে সে চেঁচিয়ে উঠে বলে, কেন আপনি আমায় এত বড় ধোকাটা দিলেন স্যার? ধোকা না রিনি, তোমার বোঝায় ভুল হচ্ছে কোথাও। আমার সঙ্গে এভাবে প্রতারণা না করলেও পারতেন। দেখো রিনি, তোমায় আমি সত্যিই ভালোবাসি, নইলে কি আর বউ থাকা সত্ত্বেও তোমার প্রতি আকৃষ্ট হতাম? আমি জানি না সেসব। এখন কি হবে? এই সম্পর্কের আদৌ কোনো ভবিষ্যৎ আছে কি? কে তোমার মাথায় এসব আবল তাবল চিন্তা ঢুকিয়েছে আমি জানি না। তবে সে যেই হোক না কেন, তার উদ্দেশ্য সফল হতে দেব না আমরা কিছুতেই। আপনি তাকে ডিভোর্স করুন, নইলে আর আমার সাথে কথা বলতে আসবেন না। প্রেগনেন্সির সময় তো ডিভোর্স করা যায় না রিনি। আমাকে একটু সময় দাও। এসব বলতে আপনার লজ্জা করছে না? আপনি যে ম্যারেড সেটা তো বলতে পারতেন আমায়। পরিবারে কে কে আছে যেদিন জিজ্ঞেস করেছিলাম সেদিনও তো বউয়ের কথাটা এড়িয়ে গিয়েছিলেন স্যার। বউ সে শুধুই নামে, আমাদের সম্পর্ক ভালো নয় রিনি। তার সাথে আমার মনের মিল হয়নি কোনোদিন। বাহ, কি সুন্দর কথা। মনের মিল নেই কিন্তু সন্তান আসছে। আমাকে কি বোকা পেয়েছেন আপনি? ওটা একসাথে থাকতে গেলে খুব স্বাভাবিক ব্যাপার। ভালো তো আমি তোমাকেই বাসি রিনি। যতটা বোকা ভাবেন আমায় ততটা বোকা নই আমি। আবেগে ভাসলো, বাস্তবতা বুঝি। আপনি আসলে আমায় কখনো বিয়ে করতেন না। আপনার জন্য আমি শুধুই একটা ফ্যান্টাসি ছিলাম। অত জলদি কারো ব্যাপারে জাজমেন্ট দেওয়াটা কি ঠিক? আর নম্রতার অফিসের বসও তো সেম কাজটা করেছে তার সেক্রেটারির সাথে। দিদি দিদি করে কত গল্প করত ভদ্রমহিলার নামে, আর এখন বোধহয় তাকেই ধরেছে আমার বিরুদ্ধে যাবার হাতিয়ার হিসেবে। উনি আমার পিসি, মিসেস পারমিতা সান্যাল। তার তো স্বামী বেঁচে নেই, আর ছেলেও পোস্ট গ্রাজুয়েশন করতে গেছে দেশের বাইরে। আপনার মতো বউ জীবিত, আবার বাচ্চাও ভূমিষ্ঠ হবার পথে এমন একজনের সাথে আমার ভবিষ্যৎটা কোথায়? তার স্বামী বেঁচে থাকতেই তো কাহিনী শুরু হয়েছিল। নিউজ পেপারে এসেছিল, তাই জানি সবটা। সে যদি মধ্যবয়সী হয়ে এসব করতে পারে, তবে তুমি নাও কেন রিনি? নিজের ভালোবাসাকে যদি এখন অবজ্ঞা করো, তবে তার মতো বয়সে গিয়ে হাহাকার করতে হবে। রিনি আর কথা না বাড়িয়ে কলটা কেটে দেয়। ফের চুপচাপ বসে থেকে দুহাতে মুখ ঢেকে অজরে কাঁদতে থাকে। ওদিকে নম্রতা বারবার কল দিয়ে মহেশের নম্বর বিজি পাচ্ছিল দেখে খুব অস্থিরতায় ভুগছিল। পারমিতা তার সাথে থাকা জলের বোতল ওর দিকে বাড়িয়ে দিয়ে ইশারায় তাকে সেটা পান করার নির্দেশ দিল, যাতে কিছুটা হলেও সুস্থির হতে পারে সে ঢকঢক করে অনেকখানি জল গলায় ঢেলে নিতে রিং বেজে উঠলে পরে দেখে যে স্ক্রিনে ভেসে ওঠা নামটা মহেশের। কলটা রিসিভ করতে মহেশ খেকিয়ে বলে যে, তোমার সাহস তো কম নয়। তুমি আমার বিরুদ্ধে লোক জড়ো করে সমাজে আমায় অসম্মান করতে উঠে পড়ে লেগেছ দেখছি। অসম্মান? মহেশ, তোমার কি মনে হয় না যে তুমি নিজে আমাদের জীবনে যে নতুন প্রাণের স্পন্দনটা আসছে তাকে অসম্মান করেছ? এ সময় অন্য কারো দিকে কুনজর দিয়ে? শাট আপ। সুনজর না কুনজর তা তোমার কাছে কেউ জানতে চায়নি। এবার পারমিতা নম্রতার ভেঙে পড়া চেহারার অভিব্যক্তি দেখে হাত বাড়িয়ে ওর হাত থেকে ফোনটা নিয়ে বলে, শিক্ষক হয়ে ছাত্রছাত্রীদের কি শেখাবেন যদি নিজেরই নীতি ঠিক না থাকে? নৈতিকতা আর মূল্যবোধের শিক্ষাটা আগে নিজে রপ্ত করুন। কথা শেষ করে লাইনটা কেটে দিয়ে পারমিতা নম্রতাকে বলল, নিজের সংসার ছেড়ে তুমি কোথাও যাবে না। দরকার হলে কারোকে এনে রাখবে তোমার কাছে। ড্রাইভার একটা বাড়ির সামনে গাড়িটা থামাতেই তারা ভেতরে ঢুকে ডোরবেল বাজাতে দরজাটা খুলে দিল নম্রতার স্বামী। দরজা আগলে দাঁড়িয়ে থাকায়
পারমিতা তাকে বলল, বাইরে কথা বলে যদি প্রতিবেশীদের কাছে সম্মান হারাতে চান তবে এখানেই বলতে পারি, কিন্তু একজন প্রফেসর সাহেবকে তার পাড়ার লোকেরা কেউ খারাপ জানুক সেটা কখনোই প্রত্যাশিত নয়। বড় বড় কথা যে বলছেন তা আপনার নিজের বেলায় এসব বলি কোথায় ছিল? মহেশ, দিদিকে এভাবে অপমান করতে পারো না তুমি। এবার রিনির প্রফেসর দরজা থেকে সরে গিয়ে ওদের ভেতরে ঢুকতে দিলেন। বসার ঘরে ঢুকে পারমিতা নম্রতাকে সোফায় বসিয়ে দিয়ে ফ্যানের সুইচটা অন করে দিল। তা দেখে মহেশ বলল, অন্যের বউ বাচ্চার প্রতি এত দরদ থাকলে নিজের স্বামী সন্তানের বেলায় তা কোথায় ছিল? আমার প্রাক্তন স্বামী আর নম্রতা দুজনকেই যেহেতু আমি খুব কাছে থেকে দেখেছি, তাই জানি যে তাদের মধ্যে কোনো তুলনা চলে না। আর সন্তান, তাকে জন্ম দিয়ে লালন পালন করে জীবনের সব চাওয়া পাওয়া ভুলে গিয়ে নিজের সব অলংকার বিক্রয় করে তাকে ইঞ্জিনিয়ারিং নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে এমনকি স্বামীর মৃত্যুর পরও তাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু সব পেয়ে যাবার পর যখন আর মার কাছে তাকে দেবার মতো কিছু ছিল না, তখন সে স্বার্থপরের মতন মাকে ছুঁড়ে ফেলে চলে গেছে। সে দায় কি আমার একার? আপনি তাকে স্নেহ, মায়া, ভালোবাসা দিয়ে যে বাঁধতে পারেননি সেটা আপনার ব্যর্থতা। যা কেউ চায় না তা কারোকে জোর করে দেয়া যায় না। মায়ের কাছে আদর, ভালোবাসা, মমতা এসব পাবার কোনো ইচ্ছেই তার হয়নি কখনো। কোনো দিন নিজের দাবি দেওয়া জানানো ছাড়া ফোনে একটা কথাও বলতো না সে। এতটা বছর তো ছেলের মুখ চেয়েছিলাম, কিন্তু তখনও মন ভরেনি, কারণ ভেতরে ভেতরে একটা হাহাকার ছিল যে ছেলের কাছে বুঝি বাবা মা শুধু এটিএম কার্ড ছাড়া আর কিছুই নয়। তাহলে নম্রতার হয়ে সাফাই গেছেন কেন? ওকে বিয়ে করেও আমি সুখী নই। আপনি পাননি শরীর আর আমি পাইনি মন। আরে বউ মানেই কি শুধু রান্না বান্না আর বিছানার সুখ? আহ্লাদ, আবদার, গল্প, হাসি ঠাট্টা কিচ্ছু জানে না সে। শরীর তো দেখে বিয়ে করা যায় না, কিন্তু মনের খোঁজ তো কিছুটা হলেও পাওয়া সম্ভব। যতদূর জানি আপনারা ছোটবেলা থেকেই চিনতেন একে অপরকে। দুজনের বাবার বন্ধুত্বের সুবাদে পরিচয় থেকে পরিণয়। ওকে এত অপছন্দ হলে বিয়ে করার সিদ্ধান্তটা নিয়েছিলেন কেন শুনি? নম্রতা ব্রাইট স্টুডেন্ট ছিল, তাই ওর মেধা দেখে? আমি বলি, নম্রতা আপনার আগে চাকরি পায় আর আপনি তখনও ভালো চাকরি পাননি দেখে ওর মোটা অঙ্কের স্যালারিটাই চোখে পড়েছিল, তাই না? দেখুন, আপনি কিন্তু লিমিট ক্রস করে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করছেন। এটা এখন আর শুধুই আপনার ব্যক্তিগত ব্যাপার নয়, এর সঙ্গে দুটো মেয়ের আর একটা বাচ্চার জীবন জড়িত। নম্রতার বসের বউ হিসেবে তার পারিবারিক ইস্যুতে কথা বলার কোনো অধিকার নেই আপনার। আমি এখানে এসেছি কারণ সে আমায় দিদি বলে ডাকে তখন থেকে, যখন আমি তার বসের বউ ছিলাম না। আর যেই মেয়েটিকে আপনি ভুলিয়ে ভালিয়ে সম্পর্কে জড়িয়েছেন সে আমার ভাইজি। আমি তাকে জোর করে সম্পর্ক করিনি। আপনি ওকে জিজ্ঞেস করে দেখুন যে ওর সম্মতি ছিল কিনা। রিনি বাচ্চা মেয়ে, সে ভালো মন্দের কি বোঝে? দুনিয়াটা যে ঠক বাটপার আর সত্য লুকিয়ে মিথ্যে সম্পর্কের জালে কারোকে আটকে ফায়দা হাসিলের জায়গা, সেটা বুঝতে ওর আরও ঢের বাকি। আপনি প্রফেসর হয়ে কিভাবে সায় দিলেন সেসবে? তাকে বুঝিয়ে তার ভুল ভাঙালেন না কেন? এবার প্রফেসর মহেশ ত্রিপাঠী নিশ্চুপ হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। পারমিতা নম্রতাকে কিছু কথা বুঝিয়ে বলে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে সোজা বাড়িতে চলে গেল। অতনু এলো যথারীতি বেশ রাত করে। সে বাড়ি ফিরে পারমিতার থমথমে চেহারা দেখে ভয়ে ভয়ে আর কিছু জিজ্ঞেস না করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসে গেল। ডিনার টেবিলে কেউ আর কোনো কথা না বলে চুপচাপ খাওয়া শেষ করলো। ঘরে ফিরে যেতে পারমিতা জানতে চাইল, এসব আর কতদিন চলবে? কী সব বলে জিজ্ঞাসু দৃষ্টিতে চাইল অতনু। অফিসের নাম করে সারাদিন কী কী করে বেড়াও বলো তো? মিটিং, কনফারেন্স এসব তো লেগেই থাকে, তোমার তো জানার কথা। যেহেতু একসময় তুমি সেখানেই জব করতে। জব করতাম বলেই তো ভয় হয় আবার না কারোর সাথে পরকীয়া শুরু করে দাও। পারমিতা,
ভুল করেও আর কখনো এসব বলবে না। তোমার কাছে সেটা যাই মনে হোক না কেন, আমার জন্যে শুধুই প্রেম ছিল, তুমি বুঝেছ? ও আচ্ছা, আমি বিবাহিতা ছিলাম, তাই আমার ক্ষেত্রে পরকীয়া শব্দটা যায়, আর তুমি যেহেতু সিঙ্গেল ছিলে তাই প্রেম। খোঁচাটা ভালোই দিলে আমায়। আমি জানি না এসব কথা তুলে তুমি কি প্রমাণ করতে চাইছো। আমি তেমন কিছু মিন করিনি। ফর গডস সেক প্লিজ স্টপ দিস। কিন্তু এখন যেহেতু তোমার বউ আছে, সেহেতু বাহিরে যাই করবে তা পরকীয়া নামে পুরোপুরি অভিহিত করা হবে বলে ফিক করে হেসে ওঠে পারমিতা। এসব কি ছিল? হতভম্ব চেহারায় তাকিয়ে বলল অতনু। একটু বাজিয়ে দেখছিলাম যে ডাল ভাত ছেড়ে বিরিয়ানি ধরনি তো আবার, বলে খিলখিল করে হেসে উঠল পারমিতা। এবার অতনু এতক্ষণে মুচকি হেসে পারমিতাকে তার মুখোমুখি বসিয়ে বলল, তুমি যদি ডাল ভাত হও তবে আমি বলবো যে খিচুড়ি বিরিয়ানি অপেক্ষা বেশি স্বাস্থ্যকর আর উপাদেয় আমার জন্যে। ফের পারমিতা মৃদু হেসে বলে যে ব্যাটারিংটা তো ভালোই শিখেছ, মিহিরকেও কিছু শিখিয়ে দিও। আমার ভাইদের কিছু শেখাতে হবে না, ভালোবেসে সব নিজ থেকে শিখে নেবে, বলে পারমিতার চোখে চোখ রেখে তাকে জড়িয়ে ধরে একে অপরের বাহুবন্ধনে হারিয়ে গেল দুজনে। ওদিকে রিনি আজ সারাদিন ঘরের দরজা বন্ধ করে নিজের রুমে একা বসেছিল দেখে তার বাবা ওর মাকে কিছু জিজ্ঞেস করলে পরে তিনি প্রথমটায় বলতে চাননি, কিন্তু ডিনার টাইমে তাকে ডাকতে এসো সারা শব্দ না পেয়ে ফের মুখ খুলতে বাধ্য হন রিনির মা। সবটা শুনে তাদের শোবার ঘর ছেড়ে বেরিয়ে এসে দরজায় টোকা দিলে পরে নিজের বাবার কণ্ঠ শুনে রিনি আর দরজা না খুলে থাকতে পারল না। সে সামনে দাঁড়িয়ে থাকা বাবার হতাশাগ্রস্ত চেহারা দেখে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। পারমিতা, দাদা আর বৌদি দুজনেই অবাক হলেন মেয়ের এহেন আচরণে। রিনির বাবা ইশারায় রিনির মাকে ভাত বাড়তে বলে নিজে মেয়েকে ধরে নিয়ে খাটে বসিয়ে বললেন, ভুল তো মানুষই করে, কিন্তু ভুলে বাস করা কি মানুষের সাজে? না জেনে যে ভুল করে তাকে মাফ করা যায়, কিন্তু জেনে ভুল করলে তাকে কি বলবি রে মা? ওদের কথার মাঝে রিনির মা ভাতের থালাটা এনে হাজির হন যেন। ফের এক হাতে নিজের চোখ মুছে নিয়ে রিনির বাবার হাতে ধরিয়ে দেন সেটা। বাবা লোকমা তুলে মুখের কাছে ধরলে পরে রিনিও আর না খেয়ে পারে না। খাওয়া দাওয়া শেষ হলে পরে তার ঘরের লাইট অফ করে বিছানায় মশারি টানিয়ে দিয়ে ফের বাবা মা ঘরের দরজাটা ভেজিয়ে বেরুলেন। যখন একাকী শুয়ে থেকে রিনি আনমনে ভাবছিল কিছু, ঠিক তখনই তার মোবাইলে রিং বাজতে লাগলো যেন। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে নিয়ে কল রিসিভ করতে ফোনের অপর প্রান্তে থাকা কণ্ঠস্বরটি বলল, আমার মামুর বিয়েতে তুই আসবি না রিনি? যদি না আসিস তবে বুঝে নেব যে এখনও রেগে আছিস আমার সাথে, বলল অনামিকা। প্রায় সপ্তাহখানেক পরে কলেজে এসেছে রিনি। এই কদিনে মহেশের একটা কলও সে আর রিসিভ করেনি। আজ গেট পেরিয়ে ক্যাম্পাসে ঢুকতে তার মনে হলো যে পরিস্থিতি যাই হোক, জীবন থেকে পালিয়ে বেড়ানো তো কোনো সমাধান নয়, তাকে ফেস করতে হবে। ভালো মন্দ যা কিছুই ঘটে গেছে সেটা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। ক্লাস না করে পড়ালেখা বন্ধ করে ঘরে বসে থাকাটা তো কোনো কাজের কাজ নয়। আনমনে এসব কথা ভাবতে ভাবতে যখন সে বিল্ডিংয়ের সিঁড়ি ভেঙে উঠছিল, ঠিক তখনই যেন কোথা থেকে বান্ধবী বিনীতা তাকে দেখে দৌড়ে এসে বলল, কি রে রিনি, তুই হঠাৎ এভাবে লাপাত্তা হয়ে গিয়েছিলি কেন? রিনি সে প্রশ্নের জবাবটা এড়িয়ে যেতে একটু হেসে পাল্টা প্রশ্ন করে বসল, কেমন আছিস তুই? আমি তো আছি বিন্দাস, কিন্তু তোর জন্য খুব টেনশন হচ্ছিল। তুই আমার কল রিসিভ করছিলিস না কেন বলতো? মোবাইলে প্রবলেম ছিল কিছু, তাই সার্ভিসিং করাতে দিয়ে এসেছিলাম, বলে কথা কাটাতে চাইল যেন। বিনীতা তার অনুসন্ধানী দৃষ্টি দিয়ে নিরীক্ষণ করে কিছু একটা বোঝার চেষ্টা করে বলল, সত্যি করে বলতো আমায়, তুই ঠিক আছিস তো রিনি? সব ঠিক আছে, আর আমার কি হবে? জোর করে মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে করতে বলল, তাহলে এতদিন কলেজ অফ থাকার পর সপ্তাহখানে ক্লাস না করতে আবার কেন ছুটি কাটালি বলতো? অসুস্থ ছিলাম, একটু সময় লাগছিল সারতে, তাই ভাবলাম যে পুরোপুরি সেরে উঠে বেরোবো ঘর থেকে।
কি হয়েছিল তোর? আমায় জানাসনি কেন? এখন ঠিক আছে তো শরীর? শরীর? অসুখ কি শুধু শরীরের হয়? মনের অসুখ যে তার চেয়ে বেশি ক্ষতিকর, কজন তা জানে? আপন মনে বলে যায় রিনি। আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। কী সব বলছিস? কিচ্ছু মাথায় ঢুকছে না। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে তাই তো? বলে শুকনো হাসি হাসল রিনি। কেমন বড়দের মতো কঠিন কঠিন কথা বলছিস। একদিনই যেন বেশ বদলে গেছিস তুই। অবাক চোখে রিনির দিকে তাকিয়ে থেকে বলল বিনিতা। কার ভেতরে কখন যে সকলের অগোচরে কি ঘটে যায় সে খবর কে রাখে? নিজের মনের হদিস পাওয়াই যেখানে ভার সেখানে। বলে হঠাৎ সম্মুখ দিক থেকে হেঁটে আসা মোহিতকে দেখে চুপ হয়ে যায়। মোহিত কোনো কথা না বলে গম্ভীর মুখে পাশ কাটিয়ে চলে যেতে বিনিতার ডাকে সম্বিত ফেরে রিনির। ক্লাসের জন্য সে তাড়া দিতেই দুজনেই একসাথে ক্লাস অ্যাটেন্ড করতে চলে যায়। মিহির আর সুপ্তি আজ এসেছে তাদের বিয়ের শপিংয়ে। সুপ্তি যাই পছন্দ করুক না কেন, মিহির ইচ্ছে করেই তাকে আরও কনফিউজড করায় ব্যস্ত। সুপ্তির বেবাছেকা খাওয়া চেহারাটা দেখে যেন বেশ হাসি পায় মিহিরের। এত বেশি সরল মনের বলেই হয়তো সে যা বলে তাতেই বিশ্বাস করে ফেলে। তার আড়াল করে মুচকি হাসি দেয়াটা একসময় সুপ্তির চোখ পড়ে যায়। ফের দুন্দুমার লড়াইয়ের সমাপ্তি ঘটে শাস্তিস্বরূপ মিহিরকে নিয়ে 101টা দোকান ঘুরে বেরিয়ে শপিং শেষ করে সবকটা ব্যাগ তার হাতে ধরিয়ে দিয়ে সব সাথে নিয়ে তারা সুপ্তিদের বাড়ি ফিরে যেতে ওর বাবা তার হাত থেকে ব্যাগগুলো রেখে বললেন, সুপ্তিমা, মিহির বাবাজিকে দিয়ে এত বোঝা টানানোটা কি ঠিক হচ্ছে? ফের সুপ্তি কড়া চোখে তাকাতে তিনি সুর পাল্টে বললেন, না মানে বিয়ের আগে বেচারাকে ভয় পাইয়ে দিয়ে কী লাভ? মিহির এবার লাই পেয়ে গিয়ে বলল, দেখেছেন আঙ্কেল কিভাবে গাদার মতো খাটুনি যাচ্ছে আমার? সুপ্তির বাবা তার কাঁধে হাত রেখে বলল, আমি জানি তো 28 বছর যাবৎ গাদা হয়ে বেঁচে আছে। বলতে না বলতে দরজার দিকে চোখ পড়তেই দেখলেন যে সুপ্তির মা হাতে করে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার তিনি একটা অট্ট হাসি দিয়ে খুব যোগ করছেন বোঝাতে চাইলেন যেন। সেটাকে পাত্তা না দিয়ে রাগে কটমট করতে করতে সুপ্তির মা বললেন, ফালতু বক বক না করে বাজার থেকে মাছ মাংস কিছু নিয়ে এসো যাও। ছেলেটা রোজ রোজ এসে কি শুধুই চা না হয় শরবত খেয়ে যাবে? হবু জামাইয়ের খাতিরদারি করতেও কি তোমায় আমায় শিখিয়ে দেওয়া লাগবে? দেখছি তো শ্বশুর হবার সময় এসে ইয়ার্কি মারছ কেমন? মিহির এবার তার হবু শ্বশুরের অসহায় চেহারাটা দেখে সুপ্তির মার হাত থেকে হাত বাড়িয়ে শরবতের গ্লাসটা নিয়ে এক ঢোকে সবটা গিলে ফেলে বলল, যা তেষ্টা পেয়েছিল না, আহা প্রাণটা জুড়িয়ে গেল। আসলে মা তো মাই হয়, আর কেউ কি সেভাবে বোঝে? মিহিরের হবু শাশুড়ি এবার গলে গিয়ে বললেন, সুপ্তির বাবা একটু বেশি ভোলা মন, তাই সব দিক আমাকেই খেয়াল রাখতে হয়। তুমি কিন্তু বাবা আজ আর না খেয়ে যাবে না, আমাদের সাথেই দুপুরে খাওয়া দাওয়া করবে। আমার তো নিজের মা বেঁচে নেই, তাই মায়ের মতন কারো কথা ফেলতে পারি না। স্নেহের বড় কাঙাল আমি। আপনি কিছু মনে না করলে আমি এখন থেকে আপনাকে মা বলে ডাকতে চাই। তুমি অবশ্যই আমায় মা বলে ডাকবে বলে মিহিরের মাথায় হাত রেখে তিনি মাতৃস্নেহের পরশ বুলিয়ে দিলেন যেন। ফের উনি ভেতর ঘরে চলে যেতে সুপ্তির বাবা বললেন, আর আমায় আঙ্কেল বলেই কি ডাকবে? মিহির হেসে বলল, আপনাকে বাবা ডেকে কি আর অত সহজে কমপ্লেন করতে পারবো? তখন তো মনে হবে সেরেছে, বাবার কাছে তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ। ভদ্রলোক সজোরে হেসে উঠে বললেন, বাবা তো আমি তোমারও, তাই যা বলার তা নির্দ্বিধায় বলতে পারবে। সুপ্তির মা বাজারের ফর্দ ধরিয়ে দিলে পরে তিনি বেরোতে নিলে মিহিরও সাথে যেতে চাইল। যা দেখে না না করা সত্ত্বেও মিহিরের কথা না পেরে অগত্যা সাথে নিতেই হলো তাকে। ফিরে আসলে পরে সে কিচেনে সব নামিয়ে রাখতে যেতে তার হবু শাশুড়ি বললেন, সে কি বাবা, তুমি কেন নিয়ে এলে বলো তো? মিহির মৃদু হেসে বলল, ছেলে হতে চেয়ে যদি জামাই আদর পাওয়ার আশা করি তবে কোনো দিন বাবা মার ভালোবাসাটুকু আর অর্জন করতে পারবো না। শুধু মনে জায়গা দেবেন ছেলের আসনে, এর বেশি কিছু চাই না আমার মা। সুপ্তির মার চোখের কোণে যেন অশ্রুজল চিকচিক করে উঠল। তিনি শাড়ির আঁচলের প্রান্তে চোখ মুছে একটানা বলে যেতে লাগলেন, কি ভয়টাই না ছিল আমার সুপ্তির বিয়েটা ভেঙে দিয়ে
অথচ অত বড় ডাক্তার হয়েও কত বিনয়ী ছেলে তুমি মিহির। সুপ্তির জন্য আজ আমি একেবারে নিশ্চিন্ত হলাম। এখন আমার মরেও সুখ, ভগবানের কাছে আর কোনো অভিযোগ নেই। মিহির এবার অভিমানী সুরে বলল, অত জলদি মরতে দিলে তো আমার কত আবদার আহ্লাদ আছে, সেগুলো পূরণ করবে কে শুনি? নিজের মাকে তো অনেক কম বয়সে হারিয়েছে, তাই এবার আর কিছুতেই অত সহজে ছাড়ব না। সুপ্তি আড়ালে দাঁড়িয়ে সব শুনে ভাবছিল, অযথাই সে মিহির বাবুকে ভুল বোঝার ভুল করতে যাচ্ছিল। কত বড় মনের মানুষ উনি, আর সে কি না তাকে ভুলে গিয়ে অন্য কারোকে বিয়েতে মত দিয়ে দিচ্ছিল। বসার ঘরে বসে সুপ্তির বাবার সাথে একসাথে খেলা দেখে ফের সুপ্তি এসে ডাকলে পরে তারা একসাথে খাওয়া দাওয়া করে জম্পেশ আড্ডা দিয়ে মিহির বেরোতে নিলে সুপ্তি তাকে গেট পর্যন্ত এগিয়ে দিতে এসে বলল, অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। সেটা কি জন্যে? বোঝা টেনে এনেছি তাই, আমার বাবা মাকে আপন করে নেবার জন্যে। যারা তোমার কাছের মানুষ তাদের যদি পর করে দেই, দূরে সরিয়ে দিয়ে বলি ভালোবাসি, তবে তোমায় যে আমি আপন জানি সে দাবি করব কি করে? সুপ্তি খানিকক্ষণ হেসে ফের বলল, আপনার কবি সত্তাকে সেলুট রইল আমার। আর প্রেমিক সত্তা, তার জন্যে কি কিছুই বরাদ্দ নেই? সে কি তুমি দেখতে পাও না হে অবুঝ হৃদয়ের বালিকা? নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, কণ্ঠধ্বনিতে সুর তুলে যেন বলল সুপ্তি। মিহির তার কণ্ঠস্বরে অস্থিরতা ফুটিয়ে বলল, এসব কাব্যিকতায় কাজ নেই আমার। কি দেবে তা বলো, কাল ফুচকা খাওয়াবো, যান ভাগেন। মিহির কাছে এসে কানের পাশে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, মিষ্টি কিছু চাই আমার। কথার ঝাল আর রাগের ঝাঁজ তো অনেক সয়েছে। এবার সুপ্তি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, নট এট অল। ক্লিনিকে গিয়ে পেশেন্ট দেখুন, আর মাথা থেকে এসব একেবারেই বার করে দিন। মিহির হাসতে হাসতে সুপ্তির লজ্জায় লাল হয়ে যাওয়া গালে আবা ছড়াচ্ছিল যে সেটা দেখে বিদায় নিল। রিনি কলেজ থেকে বেরিয়ে বাসে উঠে ব্যাগ থেকে মোবাইল বার করে দেখে যে প্রফেসর মহেশ ত্রিপাঠীর একাধিক মিসড কল উঠে আছে স্ক্রিনে। সে নম্বরটা ব্লক করে দিয়ে কিছু একটা ভাবার মাঝে হারিয়ে গিয়ে অন্যমনস্ক ছিল যেন। হঠাৎ কন্ট্রাক্টর এসে ভাড়া চাইতে তার সম্বিত ফিরলে পরে সে গন্তব্যস্থান বললে পরে তাকে জানানো হয় যে সেটা পেছনে ফেলে এসেছে। অগত্যা সে বাড়তি ভাড়া দিয়ে সামনের স্টপেজে নেমে রিক্সা নিয়ে বাড়ি ফিরে যাবার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাস থেকে নেমে একটু সামনে যেতে তার নাম ধরে ডাকা কণ্ঠের মানুষটিকে পেছনে না ফিরেও যেন চিনতে তার ভুল হয় না। মোহিত বলে ওঠে, কি হয়েছে তোমার রিনি? অসুখ বিসুখ করেনি তো? ভালো আছো তো তুমি? রিনি রেগে গিয়ে বলে, আপনি সব জানেন না, জেনে শুনে এখন না জানার ভান করছেন। খুব খুশি হয়েছেন বোধহয়। রিনির উচিত শিক্ষা হয়েছে এসবই ভাবছেন হয়তো। আমি তো তোমার মন মরা হয়ে থাকতে দেখে পিছু নিয়েছিলাম। কেন ফলো করছেন আমায়? আমি কারো হই না হই, আপনার হব না ফর শিওর। আমি জানি তুমি যে অন্য কারোকে, বলে কথাটা শেষ করতে পারে না মোহিত। আবেগে যেন কণ্ঠ রোধ হয়ে আসে তার। রিনি এবার চেঁচিয়ে উঠে বলে, আমি কারোকে ভালোবাসি না, বুঝেছেন? কিন্তু এটা মনে করবেন না যে সেজন্য আপনার কোনো চান্স আছে। আশেপাশে লোক জড়ো হয়ে গিয়ে কিছু মানুষ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থেকে মোহিতকে জ্ঞান দিতে লাগলো। আরে জানতো দাদা, কেন ইপটিজিং করছেন বলুন তো? দেখে তো ভদ্রঘরের ছেলে বলেই মনে হয়। আরে বুঝতে চাইছেন না কেন যে মেয়ের আপনাকে পছন্দ নয়? এসব হিরোগিরি করে অযথা মেয়েদের উত্ত্যক্ত করতে যাবেন না। রাগে অপমানে মোহিতের কান গরম হয়ে গেল সেসব কথায়। সে বাড়ি ফিরে গিয়ে কারোকে কিছু না বলে নিজের ঘরের দরজাটা দরাম করে লাগিয়ে দিল। অতনু আর পারমিতা রাতে ডিনার সেরে ঘুমাতে যেতে হঠাৎ বড়দির কল পেয়ে ধর্মর করে জেগে উঠল। যা শুনল তাতে দুজনেরই ঘুম লাপাত্তা। উঠে গিয়ে চটজলদি পোশাক পাল্টে গাড়ি নিয়ে বেরিয়ে গেল বড়দির বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে পথে ড্রাইভিং সিটে বসা অতনু বলল, মোহিত এমন কেন করছে বলো তো? পড়া শেষ হলে কি করবে সেসব হতাশাও হতে পারে, বলল পারমিতা। আরে ওকে তো কেউ জব করতে বলেনি। পাশ করে বেরোলেই জামাইবাবুর পারিবারিক ব্যবসা দেখবে। ফ্যামিলি বিজনেসে জয়েন করার কথা হলে তো চাকরি খোঁজার ব্যাপার হবে না। তবে তবে কি জানতে চাইল অতনু। খুব সম্ভবত মেয়ে গঠিত কোনো ব্যাপার স্যাপার, বলল পারমিতা। তারা পৌঁছে গিয়ে দেখল ততক্ষণে মোহিতের ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে ওরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্স কল দিয়ে
হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মাঝরাতে শিশির, মিহির, অতনু, জামাইবাবু সবাই হাসপাতালের করিডোরে টেনশনে পায়চারি করতে থাকে। আর ভেতরে তখন হাতের রক কেটে বিপুল রক্তক্ষরণে মুমূর্ষ মোহিতের চিকিৎসা চলছে। তার জন্য ক্রন্দনরত ঝিমলির অস্পষ্ট স্বরে ফুঁফিয়ে কেঁদে ওঠা কথার মর্মার্থ বিশ্লেষণের চেষ্টারত বর্দি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার প্রথম সন্তান, ওর কিছু হলে আমিও বাঁচতে পারবো না। তুই আমায় ঠিকভাবে বল তো কি জানিস? পারমিতা ঝিমলিকে বুকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ধীর স্বরে সব কিছু জানতে চাইলে পরে একে একে সে তার জানা সবটা খুলে বলল। বর্দি ক্রোধে অন্ধ হয়ে গিয়ে ঝিমলিকে মারতে নিলে অতনু এসে দিদিকে সামলে নিয়ে বলল, ওর কি দোষ, আমরা দেখছি কি করা যায়। তুই শান্ত হয়ে বস রে দিদি। পারমিতার বুঝতে বাকি রইল না যে এই রিনি তার বাইঝি রিনি। মনে মনে সে বলে উঠল, মানুষ চিন্তার কত ভুল তুই করবি রে রিনি। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানে। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।